শুরু করছি নির্দিষ্ট সমাকল। যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমাকলের সংজ্ঞা। তাহলে একটা সমাকলকে কি করে আমরা যোগফল হিসাবে লিখতে পারি সেটা আজকে দেখাবো। তাহলে আমরা ধরে নিচ্ছি একটা অপেক্ষক y ইকুয়াল টু fx, যেটা a লেস ইকুয়াল টু x লেস ইকুয়াল টু b এত সসীম বিস্তারে fx একটি সংজ্ঞাত অপেক্ষক। তার মানে এই যে অপেক্ষকটা আছে fx, এটা a থেকে b বিস্তারের সমস্ত ভ্যালুগুলো নেবে। তার মানে প্রত্যেকটা ভ্যালুতে একটা করে বাস্তব মান থাকবে। a থেকে b পর্যন্ত আমরা যাই বিন্দু নিই, প্রত্যেকটা বিন্দুতে একটা করে বাস্তব মান পাবো। অর্থাৎ fx অপেক্ষকটা a থেকে b বিন্দু পর্যন্ত সন্তত, কোনো গ্যাপ বা কোনো ডিসকন্টিনিউটি নেই, সবগুলো পয়েন্টে সন্তত। তাহলে এই a থেকে b পর্যন্ত এই বিস্তারটাকে যদি আমরা কিছু বিন্দু দিয়ে আমরা যদি বিভক্ত করে দিই, তাহলে কীরকম বিন্দু দিয়ে? না n+1 সংখ্যক a প্লাস h, a প্লাস 2h, a প্লাস 3h, এরকম অসংখ্য বিন্দু নিলাম। ডট 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 a প্লাস n-1 ইন্টু h, a প্লাস nh, এটা হলো লাস্ট বিন্দু, a প্লাস nh, এটাকে আমরা b ধরলাম। এই বিন্দুগুলো দ্বারা অপেক্ষকটাকে আমরা কিছু উপবিস্তারে ভেঙে দিলাম। এত বিন্দুগুলি দ্বারা a লেস ইকুয়াল টু x লেস ইকুয়াল টু b বিস্তারকে প্রত্যেকটি h দৈর্ঘ্যের n সংখ্যক উপবিস্তারে বিভক্ত করা হলো। উপবিস্তারে বিভক্ত করা হলো। সেটা কীরকম ছবিতে বললে তোমরা একটু ক্লিয়ার বুঝতে পারবে। তাহলে ধরো একটা গ্রাফ নিলাম আমরা, y ইকুয়াল টু fx। এই গ্রাফটাই আমরা যেটা ধরেছিলাম y ইকুয়াল টু fx, এর একটা আমরা গ্রাফ বা লেখচিত্রটা অঙ্কন করলাম। তাহলে ধরলাম এর কোনো একটা বিন্দু ছিল, এটা ধরলাম x ইকুয়াল টু a, আর লাস্টে একটা বিন্দু ধরলাম, এটা ধরলাম x ইকুয়াল টু b। তাহলে এর যে মাঝের অঞ্চলটা পেলাম, এই মাঝের অঞ্চলটাকে আমরা কতগুলো বিন্দু নিলাম, কতগুলো a প্লাস h, a প্লাস 2h, এখানে টোটাল আছে n+1 সংখ্যক বিন্দু নিয়ে এগুলো প্রত্যেকটাকে h দৈর্ঘ্যের, এই যে এইগুলো আছে এই প্রস্থগুলো h নিলাম প্রত্যেকটার, এরকম কতগুলো উপবিস্তারে ভেঙে দিলাম। এরকম করে ডট ডট করে আমরা অনেকগুলো পাচ্ছি, তার মধ্যে সবগুলো লিখবো না, এই কটা আমরা ভেঙে দিলাম। তাহলে এখানে টোটাল এরকম আয়তক্ষেত্রাকার আকার কতগুলো তৈরি হলো? না n সংখ্যক তৈরি হলো। তাহলে এই জায়গাটার এরিয়া বা আমরা ক্ষেত্রফলটাকে বার করতে চাইছি। তাহলে এটা যদি a হয়, এটার প্রস্থ যদি h হয়, তাহলে পরের পয়েন্টটা হবে a প্লাস h, তারপরের পয়েন্টটা হবে a প্লাস 2h, তারপরেরটা হবে a প্লাস 3h, এরকম করে চলবে। তাহলে এটা হচ্ছে n-তম, তাহলে এটা হয়ে যাবে a প্লাস nh শেষে গিয়ে। তাহলে তার আগেরটা কত হবে? তার আগেরটা হবে a প্লাস n-1 ইন্টু h, কারণ এটা যদি a হয় তারপরটা a প্লাস h, a প্লাস 2h, a প্লাস 3h, ডট ডট করে লাস্টেরটা হলো a প্লাস nh। তাহলে তার আগেরটা হবে a প্লাস n-1 ইন্টু h, তার আগেরটা হবে a প্লাস n-2 ইন্টু h। তাহলে দেখো এগুলো প্রত্যেকটা আমরা আয়তক্ষেত্রাকার কতকগুলো আকারে ভেঙে দিলাম। তাহলে কতগুলো n সংখ্যক আকারে ভেঙে দিলাম। এবার আমরা চাইছি এদের টোটাল ক্ষেত্রফলটা বার করতে, a থেকে b পর্যন্ত যতগুলো তৈরি হয়েছে এরকম সবগুলোর ক্ষেত্রফল বার করতে। তার জন্য কি করলাম, এগুলো দেখো পুরোপুরি আয়তক্ষেত্রাকার নেই, তাহলে এগুলো থেকে আমরা এক একটা করে লম্ব টেনে নিলাম। তাহলে এখান থেকে একটা টেনে নিলাম, এখান থেকে একটা, এখান থেকে একটা,
যেরকম লাস্টে থেকে একটা টেনে নিলাম। তাহলে আমাদের যে এই চিত্রটা তৈরি হলো এটা একটা আয়তক্ষেত্র, পরের যেটা তৈরি হলো সেটাও একটা আয়তক্ষেত্র, তারপরে যেটা তৈরি হলো সেটাও একটা আয়তক্ষেত্র, এরকম লাস্টে যেটা তৈরি হলো সেটাও একটা আয়তক্ষেত্র। তাহলে এখানে কতগুলো আয়তক্ষেত্র পেলাম না n সংখ্যক। তাহলে প্রত্যেকটা আয়তক্ষেত্রের প্রস্থ কত হচ্ছে, এখানে প্রস্থ হচ্ছে h, কারণ এগুলো সবগুলো সমান প্রস্থটা ধরেছি, তাহলে সবগুলোর প্রস্থ হলো h। কিন্তু দৈর্ঘ্য কতটা, প্রথমটা দৈর্ঘ্য এটা যদি a হয় তাহলে আমরা জানি এটা y এর মান, তাহলে এটা হয়ে যাবে f of a, তারপরটা হয়ে যাবে f of a plus h, তারপরটা হয়ে যাবে f of a plus 2h, তারপরটা হয়ে যাবে f of a plus 3h। তাহলে এটা কত হবে, এই লাইনটা হবে f of a plus n minus 1 into h, আর এই লাস্টেরটা কত হবে, এটা হয়ে যাবে f of b বা a plus nh। এই সব উচ্চতাগুলো বা আয়তক্ষেত্রের দৈর্ঘ্যগুলো আমরা পেয়ে গেলাম। এবার আমরা এটার পুরোটার ক্ষেত্রফলটা বার করতে চাইছি। তাহলে টোটাল ক্ষেত্রফলটা কত হবে, তাহলে মোট ক্ষেত্রফল হবে প্রথমটার হবে, এটা দৈর্ঘ্য হচ্ছে f of a আর প্রস্থ হলো h, তাহলে এর ক্ষেত্রফল হয়ে যাবে f of a into h। তারপরটা দৈর্ঘ্য কত, f of a plus h into h, তারপরটা হবে f of a plus 2h এটা into h, এরকম করে ডট ডট করে লাস্টে কোনটা থাকবে, লাস্টে হলো এটা। তাহলে আমার এই দৈর্ঘ্যটা লাগবে, এটা দৈর্ঘ্য হচ্ছে f of a plus n minus 1 into h, তাহলে এটা আমরা বসিয়ে দিলাম f of a plus n minus 1 into h, আর এরও প্রস্থ হলো h, তাহলে এই জিনিসটা আমরা পেলাম। ঠিক আছে, এবার এই সবগুলো থেকে আমাদের একটা করে h কমন আসছে, তাহলে hটাকে কমন নিয়ে নিলাম। তাহলে এটা কত থাকছে, প্রথমটা থাকছে f of a প্লাস f of a প্লাস h, তারপর এটা হচ্ছে f of a প্লাস 2h, এরকম করে ডট ডট দিয়ে লাস্টেরটা হচ্ছে f of a প্লাস n মাইনাস 1 ইন্টু h, এই জিনিসটা আমরা পেলাম। এবার এটাকে আমরা সামিশন বা সিগমা হিসাবে লিখব। তাহলে এটা সামিশন দিলে কত হবে, r equal to 0 to n minus 1 f of a plus rh। দেখো সামিশনে কিভাবে লেখা হয়, এটা মানে যোগফল চিহ্ন। তাহলে r এর মান কত দূর যাবে না, 0 থেকে শুরু হয় n minus 1 পর্যন্ত। তাহলে r equal to যদি আমরা 0 বসাই তাহলে কত পাবো, f of a প্রথমটা পেয়ে যাচ্ছি। r equal to যদি 1 বসাই তাহলে f of a plus h পাবো। r equal to যদি 2 বসাই f of a plus 2h, আর লাস্টে আছে n minus 1, তাহলে r equal to যদি n minus 1 বসাই তাহলে আমরা লাস্টের পদটা পেয়ে যাচ্ছি f of a plus n minus 1 into h। তাহলে এটাকে সামেশন হিসাবে লিখলাম। এবার এটারই যদি আমি লিমিট নিই, তাহলে লিমিট নিলাম কার লিমিট না, h এর সাপেক্ষে, যে hটাকে টেন্ডস টু 0 নিয়ে নিচ্ছি, খুব ক্ষুদ্র নিয়ে নিচ্ছি। তাহলে এটা হয়ে যাচ্ছে সামেশন r equal to 0 to n minus 1 f of a plus rh। তাহলে এই যে জিনিসটা পেলাম, যে এই যে যোগফলের মানটা পেলাম তার সাথে যদি আমরা একটা লিমিট নিয়ে নিই, লিমিটটা কি বললাম যে h টেন্ডস টু 0, তার মানে h এর মানটা খুব ক্ষুদ্র। তাহলে এই সামেশনটাকেই বলছি আমরা a থেকে b পর্যন্ত ইন্টিগ্রেশন কার না fx এর, কার সাপেক্ষে, dx এর সাপেক্ষে। তাহলে এই জিনিসটাকে বলা হচ্ছে ইন্টিগ্রেশন a to b fx dx। তাহলে এই যে যোগফলটার এটা সীমাস্থ মান বা লিমিটের মান, এই সীমার মানটাকেই বলা হচ্ছে a থেকে b পর্যন্ত fx এর সমাকলন, কার সাপেক্ষে না x এর সাপেক্ষে। এখানে a হলো সীমার হচ্ছে নিম্ন সীমা, আর b হলো সমাকলনটার ঊর্ধ্বসীমা। এখানে a হলো সমাকলনের নিম্ন সীমা, ও b হলো সমাকলনের ঊর্ধ্বসীমা। ঠিক আছে, তাহলে তোমাদের একটা প্রশ্ন আসবে যে এখানে আমি লিমিটটা কেন নিলাম বা h এর মানটা কেন খুব ক্ষুদ্র করে দিলাম।
তোমরা ছবিটার দিকে একটু লক্ষ্য করো। দেখো আমরা যদি এই আয়তক্ষেত্রটা নিই তাহলে দেখো কোণার দিকে একটা অংশ আমাদের বাদ থেকে যাচ্ছে, ঠিক পরেরটারও আমাদের ভেতরের দিকে একটু একটু করে অংশ বাদ থেকে যাচ্ছে। তাহলে এটা যদি আমরা নিই তাহলে পুরো ক্ষেত্রফলটা আমাদের আসছে না, সামান্য সামান্য বাদ থেকে যাচ্ছে। তার জন্য আমরা কি করেছি যে এইচ এর মানটা খুব ক্ষুদ্র নিয়ে নিচ্ছি। তাহলে এই এইচ এর প্রস্থটা যদি এতটা না হয়, খুব সামান্য হতো, তাহলে এই উপরের যে বক্ররেখাটা আছে সেটা আর বক্ররেখা হিসাবে ধরা হতো না, সেটা সরলরেখা হিসাবে ধরা হয়। তাহলে এই যে গ্যাপগুলো থাকছে এই গ্যাপগুলো আমাদের পূরণ হয়ে যাবে। কি করে দেখো, আমি যদি এখানে একটা খুব ক্ষুদ্র লাইন নিই, ধরো এখানে, তারপরেই এখানে একটা নিয়ে নিচ্ছি, তাহলে এখানে এটা আর আমরা বক্ররেখা হিসাবে ধরবো না। তাহলে দেখো এটা একটা পুরোপুরি ছোট আয়তক্ষেত্র তৈরি হয়ে যাচ্ছে। এই বাকি অঞ্চলগুলোকে বাদ দেওয়ার জন্যই আমরা এইচ এর মানটা খুব ক্ষুদ্র নিয়েছি। তার মানে এটাকে যদি অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র আয়তাকার ক্ষেত্রে ভাগ করা যায় তাহলে এর পুরো অঞ্চলটা পেয়ে যাওয়া যাবে। এই জন্য আমরা এইচ এর মানটা টেন্ডস টু 0 নিয়েছি, খুব ছোট, যেন আমাদের এই যে বাকি অঞ্চলগুলো পড়ে থাকছে তার গ্যাপটা যেন না থাকে, পুরো অঞ্চলটা বা পুরো ক্ষেত্রফলটা আমাদের চলে আসে। এই জন্য আমরা লিমিট এইচ টেন্ডস টু 0 নিয়েছি। তাহলে এই এরিয়াটাকেই বা এই টোটাল ক্ষেত্রফলটাকেই এ থেকে বি পর্যন্তটাকেই বলা হচ্ছে ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স। এটাই হচ্ছে আমরা যদি সামেশন হিসাবে লিখি তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0 এইচ ইন্টু সামেশন আর ইকুয়াল টু 0 টু n-1 এফ অফ এ প্লাস আর এইচ। ঠিক আছে। তারপরে দেখো, যদি আমরা আগের ছবিটাকে আরেকভাবে আমরা এই ইন্টিগ্রেশনটাকে বার করতে পারি, তাহলে ধরো এটা হলো এক্স ইকুয়াল টু এ, আর এই লাস্টেরটাকে আমি বলছি এক্স ইকুয়াল টু বি। এবার এটাকেও আমরা কতকগুলো ঠিক আগের মতোই আর কি এন সংখ্যক ক্ষুদ্র ক্ষুদ্র আয়তাকার আকারে ভাগ করে দিলাম। তাহলে এটা যদি এ নিই, প্রত্যেকটারই প্রস্থগত এইচ করে, তাহলে এটা এ হলে পরেরটা হয়ে যাবে এ প্লাস এইচ, তারপরেরটা হয়ে যাবে এ প্লাস 2h, তারপরেরটা হবে এ প্লাস 3h, এই লাস্টেরটা হবে এ প্লাস এনএইচ, এই সরি এ প্লাস n-1 ইন্টু এইচ, আর লাস্টেরটা হবে এ প্লাস এনএইচ। ঠিক আছে, আগের মতোই আমরা এগুলোকে যদি কতকগুলি ছোট ছোট আয়তাকার ক্ষেত্রে ভেঙে নিই, প্রত্যেকটার প্রস্থ হলো এইচ, তাহলে প্রথমটা যদি এ হয় তারপরের পয়েন্টটা হবে এ প্লাস এইচ, তারপরের পয়েন্টটা হবে এ প্লাস 2h, তারপরটা হবে এ প্লাস 3h, আর লাস্টেরটা হবে এ প্লাস এনএইচ। দিয়ে আগে যেমন আমরা এখান থেকে লম্ব টানছিলাম, এবার আমরা এই অঞ্চলগুলোকে যদি ভেতরে না নিয়ে বাইরে নিই, কেমন, এখান থেকে লম্ব টানছি, তাহলে এখান থেকে লম্ব টানলে এটা হলো, তারপরে এখান থেকে লম্ব টানলে এটা হলো, তারপরে এখান থেকে লম্ব টানলে এটা হলো, একইভাবে লাস্টে থেকে লম্ব টানলে এই জিনিসটা পাচ্ছি। তাহলে দেখো এই আয়তক্ষেত্র আর ক্ষেত্রগুলো যদি আমরা টোটাল ক্ষেত্রফলটা বার করি, তাহলে আমাদের এই উপরের যে ত্রিভুজাকার একটা করে ক্ষেত্র চলে আসছে, এইগুলো আমাদের এক্সট্রা আসবে। সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রফলটা টোটাল কত হচ্ছে সেটা আমি দেখতে চাইছি। তাহলে এখানে দেখো, এখানে যে প্রথম আয়তক্ষেত্রটা আছে তার দৈর্ঘ্যটা কত, এটা এই পয়েন্টটা আর ধরছি না, প্রথমটা, আর এটা দ্বিতীয়টা থেকে শুরু হয়েছে, তাহলে এর দৈর্ঘ্যটা হবে এফ অফ এ প্লাস এইচ, তারপরটা হবে এফ অফ এ প্লাস 2h, তারপরটা হবে এফ অফ এ প্লাস 3h, আর লাস্টেরটা হবে এফ অফ এ প্লাস এনএইচ। এবার যদি আমি ক্ষেত্রফলটা বার করি তাহলে কত হবে দেখো, তাহলে এবার হবে মোট ক্ষেত্রফল এফ অফ এ প্লাস এইচ ইন্টু এইচ, আর এফ অফ এ প্লাস 2h ইন্টু এইচ, তারপরে হয়ে যাবে এফ অফ এ প্লাস 3h ইন্টু এইচ। এরকম করে ডট ডট দিয়ে যদি আমরা লাস্টেরটা বার করি তাহলে এটা হবে এ প্লাস এনএইচ ইন্টু এইচ। এবারে সামেশন আকারে লিখছি, তাহলে প্রত্যেকটা থেকে আমাদের এইচ কমন আসছে, এইচ কমন নিলে কি থাকছে, এফ অফ এ প্লাস এইচ, এফ অফ এ প্লাস 2h, এফ অফ এ প্লাস 3h, দিয়ে লাস্টে ডট ডট দিয়ে আসছে এফ অফ এ প্লাস এনএইচ, এটা। তাহলে এটাকে আমরা সামেশন দিয়ে লিখলে হবে আর ইকুয়াল টু 1 to n
এফ অফ এ প্লাস আর এইচ, কারণ এখানে দেখো 1 থেকে শুরু হচ্ছে, কারণ আর ইকুয়াল টু যদি আমরা 1 বসাই তাহলে এফ অফ এ প্লাস এইচ পেয়ে যাচ্ছি, এখানে 0 বসানো যাবে না কারণ এখানে এফ অফ এ নেই। আর লাস্টে দেখো n-1 না নিয়ে আমরা n নিয়েছি, কারণ লাস্টেরটাতে আমাদের আছে এফ অফ এ প্লাস এন এইচ। তাহলে এখানেই যদি আমরা লিমিট নিয়ে নিই, তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0 যদি নিয়ে নিই তাহলে এটা কত আসছে, লিমিট r ইকুয়াল টু 1 to n এফ অফ এ প্লাস আর এইচ। তাহলে এটা সমানই আমরা লিখব ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স। তার মানে আমরা আগে যে সংজ্ঞাটা দিলাম তার সাথে এটার পার্থক্য কি, আগের লিমিটটার আর এর মানটা ছিল 0 থেকে n-1 পর্যন্ত, আর এখন হয়ে গেল 1 থেকে n পর্যন্ত। দুটো একই ব্যাপার, কারণ ছবিটার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আগে যে আমাদের অতিরিক্ত অঞ্চলটা ছিল সেটা নিচের দিকে ছিল, এখন সেই অতিরিক্ত অঞ্চলটাকে আমরা উপরের দিকে নিয়েছি। তাহলে দুটো একই ক্ষেত্রে যেহেতু এইচটা আমরা খুব 0-র কাছাকাছি নিচ্ছি, তাহলে এই দাগগুলো যদি খুব পাশাপাশি হয় আয়তক্ষেত্রের দাগগুলো, তাহলে এগুলোকেও আমাদের আর এক্সট্রা অঞ্চলটা ধরবো না। তাহলে এটার সাথে যদি এটা খুব কাছাকাছি নিয়ে নিই তাহলে তখন আর দেখো এই অতিরিক্ত অঞ্চলটা আমাদের বোঝা যাবে না, কারণ উপরেরটা একটা বক্ররেখাটা আমরা সরল রেখা হিসাবে ধরে নিতে পারি। তাহলে উপরে বা নিচে যেখানেই নিই আমাদের সব সময় এই এরিয়াটাই আসবে, শুধু ভেতরেরটা এই এরিয়াটাকেই বলা হচ্ছে, বা অঞ্চলটা বা ক্ষেত্রফলটাকেই বলা হচ্ছে ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন থেকে কি করে সামেশনে যাওয়া যায় বা সামেশন থেকে কি করে ইন্টিগ্রেশনে যাওয়া যায় তার একটা সূত্র। তাহলে এখানে আমরা ইন্টিগ্রেশন থেকে সামেশনে যাওয়ার সময় দুটো কাজ করতে পারি, যে আর এর মানটা 0 থেকে n-1ও নিতে পারি, অথবা আর এর মানটা 1 থেকে n পর্যন্ত নিতে পারি। আর কি পেলাম, যে a প্লাস এন এইচ এটা ইকুয়াল টু বি, তার মানে এখান থেকে আমরা লিখতে পারি এন এইচ এটা ইকুয়াল টু বি মাইনাস এ। তাহলে এখান থেকে বলতে পারি এইচ ইকুয়াল টু বি মাইনাস এ বাই এন। যেহেতু এইচ এর মানটা টেন্ডস টু 0, তাহলে এখানে n এর মানটা হবে টেন্ডস টু ইনফিনিটি। তাহলে এইচ টেন্ডস টু 0 হলে n টেন্ডস টু ইনফিনিটি হবে। তার মানে এনএইচটা যেহেতু একটা বাস্তব সংখ্যা, তাহলে এইচটাকে যদি 0 করি তাহলে 1/nটা হচ্ছে 0-তে যাচ্ছে, তার মানে n এর মানটা আমাদের ইনফিনিটিতে যাচ্ছে। তাহলে এই দুটোই হলো সংজ্ঞা, দুটো একই জিনিস, একটা নিচে ধরে আমরা বার করতে পারি ক্ষেত্রফলটা, আর একটা উপরে ধরে। ঠিক আছে, এবার আসছি সমাকলনের মৌলিক উপপাদ্য। ধরো y ইকুয়াল টু এফ এক্স, এই অপেক্ষকটা এত বিস্তারে সন্তত, এ টু বিস্তারে সন্তত। আর এফ এক্সটা যদি আমাদের অন্য একটা অপেক্ষক ফাই ড্যাশ এক্স এর সাথে সমান হয়, তাহলে ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স এর মানটা কি হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এফ অফ এক্স এটা সমান ডেরিভেটিভ অফ ফাই এক্স। এবার ডিএক্সটাকে যদি আমরা ডান দিকে নিয়ে চলে আসি তাহলে কি হবে, এফ এক্স ডিএক্স এটা ইকুয়াল টু ডি অফ ফাই এক্স। এবার উভয় দিকে আমরা ইন্টিগ্রেশন নিয়ে নিচ্ছি, কোথা থেকে কোথায় না, এ থেকে বি পর্যন্ত। তাহলে এখানে এটা হয়ে গেল ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স, আর ডি অফ ফাই এক্স এটার ইন্টিগ্রেশন কত, ফাই এক্স। এবার যেহেতু লিমিট আছে আমাকে লিমিটটাকে বসাতে হবে, এটা এইভাবে লিখে নেব। তাহলে এখানে দেখো ঊর্ধ্ব সীমা আছে বি আর নিম্ন সীমা আছে এ, তাহলে প্রথমে আমাকে ঊর্ধ্ব সীমাটা বসাতে হবে, পরে আমাদের নিম্ন সীমাটা বসাতে হবে। তাহলে এটা হবে ফাই বি, এক্সের জায়গায় বসিয়ে দেবো বি এর মানটা, আর এটা হবে ফাই এ। তার মানে এ আর বি এগুলো অ্যাকচুয়ালি এক্সের মান, প্রথমে এক্সের জায়গায় ঊর্ধ্ব সীমাটা বসাবো, তারপরে এক্সের জায়গায় নিম্ন সীমা বসাবো। তাহলে ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স এটা সমান হয়ে গেল ফাই বি মাইনাস ফাই এ। তার মানে কি দেখো, ধরো আমরা একটা ইন্টিগ্রেশন করতে চাইছি 1 to 2 এক্স ডিএক্স, তাহলে এর ইন্টিগ্রেশনটা কত হচ্ছে, এক্স স্কোয়ার বাই 2। আমরা নির্দিষ্ট সমাকলের ক্ষেত্রে কোনো সমাকলন ধ্রুবক ধরবো না, মানে এখানে সিটা না ধরলেও চলবে, ধরলেও কোনো অসুবিধা নেই, মানে এখানে না ধরাটাই বেটার।
তাহলে এটা হয়ে যাচ্ছে 1 to 2। এবার আমরা প্রথমে 2 বসাবো, তাহলে 2 বসালে কত হবে 4/2 মাইনাস 1 বসালে হচ্ছে 1/2, তাহলে এটা 2 মাইনাস হাফ, তার মানে এর অ্যান্সার হয়ে যাচ্ছে 1.5। ঠিক আছে, তাহলে নির্দিষ্ট সমাকলনের ক্ষেত্রে আমরা কেন সমাকলন ধ্রুবকটা ধরি না তার কারণ হলো, দেখো নিচে আমি একটা উদাহরণ দিয়ে বলছি। এই আগেরটাই যদি তোমরা ভাবো, ইন্টিগ্রেশন a to b fx dx, এটা সমান আমরা ধরে যদি নিই ইন্টিগ্রেশন a to b 3 of phi x এটা। এবার আমরা যদি এখানে একটা c ধরে নিই, ধরো phi x প্লাস c ধরে আমি মানটা বসাচ্ছি, তাহলে কি হবে, এখানে বসে যাবে phi b, প্রথমে x এর জায়গায় b, এটা মাইনাস x এর জায়গায় a বসবে, তাহলে phi a প্লাস c। দেখো দুটো বিয়োগ করলে আমাদের সিটা অটোমেটিক্যালি কেটে যাচ্ছে, তাহলে সিটা আর থাকছে না। এই জন্য আমরা নির্দিষ্ট সমাকলনে কোনো সমাকলন ধ্রুবক ধরি না, কারণ ওটা ধরলেও আমাদের কেটে যায়, তাই নির্দিষ্ট সমাকলনে সমাকলন ধ্রুবক ধরার কোনো দরকার নেই। দেখো এখন আমরা এমসিকিউগুলো সলভ করব। প্রথম ইন্টিগ্রেশনটা দেওয়া আছে 0 to pi cos nx dx, তাহলে এটার যদি ইন্টিগ্রেশন করি তাহলে কত হবে, cos nx এর হয়ে যাবে sin nx বাই n এটা। এবার এর মানটা বসাবো, কত দেওয়া আছে 0 to pi, তাহলে প্রথমে x এর জায়গায় পাই বসাবো, বিয়োগ x এর জায়গায় 0 বসাবো, তাহলে এটা হয়ে যাবে sin n pi বাই n মাইনাস sin 0/n। তাহলে আমরা জানি sin n pi এর মান, n এর মান যাই ধরো না কেন, যে কোনো পূর্ণ সংখ্যা ধরলে এর মানটা হয় 0, তাহলে এটা 0 মাইনাস 0 সমান এটা কত হয়ে যাচ্ছে 0, তাহলে প্রথম অ্যান্সারটা পেলাম 0, তাহলে এটা হলো অপশন ডি। তারপর দেখো 2 নাম্বার, এটা দেওয়া আছে ইন্টিগ্রেশন sin to the power 6x into cos to the power 6x dx, আর এর লিমিট দেওয়া আছে 0 to pi। তাহলে এর যদি সমাকলন নির্ণয় করি, তাহলে আমরা জানি যদি সাইনের পাওয়ারটা জোড় আর কসের পাওয়ারটা বিজোড় থাকে, তাহলে আমাদের ধরতে হয় sin x ইকুয়াল টু জেড, যার পাওয়ার জোড় থাকে সেটাই ধরতে হয়, তাহলে এখানে ধরতে হবে sin x ইকুয়াল টু জেড, তার মানে এ অপশনটা কারেক্ট। 3 নাম্বার দেখো দেওয়া আছে ইন্টিগ্রেশন a to b fx dx, এটা সমান আমরা দুটো সূত্র জানি, একটা লিমিটটা 0 to n-1 আর একটা 1 to n। তাহলে দেখো এটা কোনটা আছে, প্রথমটাতে h নেই, প্রথমটা হবে না, এটা সি অপশনটা হবে, কারণ সিটাতে দেওয়া আছে লিমিট h টেন্ডস টু 0 h ইন্টু সামেশন অফ r ইকুয়াল টু 0 to n-1 f of a প্লাস rh, যেখানে nh ইকুয়াল টু b মাইনাস a, তাহলে এটা হচ্ছে সি অপশনটা কারেক্ট। 4 নাম্বার দেখো, এটা দেওয়া আছে ইন্টিগ্রেশন 0 to pi sin স্কোয়ার nx dx, তাহলে এটা ডাইরেক্ট ইন্টিগ্রেশন আমরা জানি না, তাহলে এটা হাফ নিয়ে নেব, তাহলে 0 to pi, তাহলে এটা হয়ে গেল 2 sin স্কোয়ার nx, এটা ইন্টু dx, তাহলে 2 sin স্কোয়ার nx এর যদি আমরা সূত্রতে ফেলি, তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস cos 2nx, এটা ইন্টু dx। এবার এটা আমরা ইন্টিগ্রেশন করব, তাহলে এটা কত হবে হাফ, এটা প্রথমটার হচ্ছে x মাইনাস sin 2nx বাই 2n, এটা হবে 0 to pi। তাহলে প্রথমে যদি আমরা পাই বসাই, তাহলে এটা হলো পাই মাইনাস sin 2n pi বাই 2n, এটা, আর যদি আমরা 0 বসাই তাহলে এটাও 0 এটাও 0,
তাহলে এটা তো থাকছে না। তাহলে সাইন 2n পাইয়ের মান কত? এটার মান 0, তাহলে আমাদের থাকছে শুধু π/2। তাহলে এটা হলো অপশন বি, বিটা কারেক্ট। দেখো ইন্টিগ্রেশন a টু b, এটা fx dx, এটা সমান ইন্টিগ্রেশন a টু b πx dx। বলছে এই দুটোর ইন্টিগ্রেশনটার মান সমান, তাহলে নিচে 4টে অপশন আছে, বলছে কোনটা হবে। এই দুটো যদি সমান হয় তাহলে আমরা এটা থেকে বলতে পারবো না fx আর phi x সমান হবে, কারণ আমাদের যে কোনো ফাংশনের জন্যই হতে পারে দুটোর এরিয়াটা সমান চলে আসলো, দুটোর ক্ষেত্রফলটা সমান চলে আসতে পারে। আর fx মাইনাস phi x এটা সমানও ধ্রুবক বলা যাবে না, তাহলে এটা fx ও phi x এর যে কোনো মানের জন্যই হতে পারে। তাহলে এখানে নির্দিষ্ট করে কোনো কিছু বলা যাবে না, এই জন্য এটার অপশন হবে ডি, কোনোটি নয়। এদের কোনোটি নয়। তারপরে দেখো 6 নাম্বার, এটা দেওয়া আছে ইন্টিগ্রেশন 0 টু পাই সাইন থিটা ডি থিটা। বলছে এটার মান কত হবে। তাহলে সাইন থিটার ইন্টিগ্রেশন জানি কস থিটা, এটার মানটা বসিয়ে দেবো 0 টু পাই। তাহলে প্রথমে বসবে কস পাই, তারপরে বসবে মাইনাস, এটা হচ্ছে কস 0। তাহলে কস পাই এর ভ্যালু কত? -1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, আর এখানে কস 0-র ভ্যালু কত? 1, তাহলে এটা 2 হয়ে যাচ্ছে। তার মানে এটা হয়ে গেল অপশন সি। তাহলে 6-এর পরে দেখো 7, 7এরটা কি দেওয়া আছে? 0 টু 1 ইন্টিগ্রেশন dx বাই এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে এর ইন্টিগ্রেশন মান কত হয়? 1/a, যেহেতু 1 তাহলে লেখা দরকার নেই ওটা। তাহলে এটা হয়ে যাবে tan ইনভার্স x, এটা বসবে 0 টু 1। তাহলে এখানে মানটা বসিয়ে দিলে হবে tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স 0। তাহলে tan ইনভার্স 1 মানে কত? tan ইনভার্স 1 মানে π/4, আর tan ইনভার্স 0 মানে 0, তাহলে এটা π/4 অ্যান্সার হয়ে গেল। তাহলে 7-এর বি। 8 নাম্বার দেখো দেওয়া আছে 0 টু π/4 tan থিটা ডি থিটা। তাহলে tan থিটার ইন্টিগ্রেশন কত হয়? লগ অফ মড সেক থিটা। তাহলে এর মানটা বসাবো আমরা কত? 0 থেকে π/4। তাহলে প্রথমে π/4 বসিয়ে নেব, তাহলে সেক লগ সেক π/4 মাইনাস লগ সেক 0। তাহলে লগ সেক π/4 এর মান হচ্ছে √2, তাহলে এটা হয়ে গেল √2 মাইনাস লগ, এটা হচ্ছে 1, তাহলে log 1 0, তাহলে এটা শুধু থাকছে √2। এবার এটাকে আমরা লিখতে পারি √2 মানে কত? 2 এর পাওয়ার হাফ, তার মানে এটা হয়ে গেল হাফ লগ 2। তাহলে হাফ লগ 2 অ্যান্সার আছে প্রথমটাতে, তাহলে এটা হয়ে গেল এ। 8-এর পর চলে আসো 9, 9-এরটা দেওয়া আছে ইন্টিগ্রেশন 2 টু 3 এটা dx বাই 2x প্লাস 1। তাহলে এখানে আমরা একটা 2 কমন নিয়ে নেব, তাহলে হাফ এটা বাইরে বেরিয়ে আসলো, তাহলে এটা হয়ে গেল 2 টু 3 dx বাই x প্লাস হাফ। এবার এটা ইন্টিগ্রেশন করে নেব, তাহলে এটা ইন্টিগ্রেশন করলে হবে লগ মড x প্লাস হাফ। তাহলে এর মানটা বসবে কত? প্রথম 2 আর 3, আপার লিমিট 3 আর লোয়ার লিমিট হলো 2, তাহলে এর মানটা বসিয়ে দাও। তাহলে হাফটাকে কমন নিয়ে নিলাম, তাহলে প্রথমে যদি 3 বসাই তাহলে 3 প্লাস হাফ মাইনাস লগ 2 যদি বসাই তাহলে 2 প্লাস হাফ এটা। তাহলে এখানে হয়ে যাচ্ছে লগ 3 প্লাস হাফ, তার মানে এটা 6 একে 7, 7/2 মাইনাস লগ, এটা হয়ে যাচ্ছে 5/2। তাহলে লগের ক্ষেত্রে যদি বিয়োগ থাকে তাহলে আমরা ভাগ করে নিই, তাহলে এটা ভাগ করলে হবে 7/5। তাহলে 7/5 কোনটা অ্যান্সার দেওয়া আছে? হাফ লগ 7/5, এটা দেওয়া আছে সি, তাহলে সিটা কারেক্ট। এরপর চলে আসো 10 নাম্বার, 10 নাম্বার দেওয়া আছে 1 টু 4
dx বাই x রুট x, এটা ইন্টিগ্রেশন। তাহলে এটাকে লিখতে পারি x টু দি পাওয়ার মাইনাস 3/2 ইন্টু ডিএক্স। তাহলে এটা ইন্টিগ্রেশন করলে হবে x টু দি পাওয়ার 3/2 প্লাস 1 বাই নিচে হচ্ছে 3/2 প্লাস 1 দিয়ে এর মান বসাবো কত 1 2 4। তাহলে 1 2 4 বসিয়ে দিলে দেখো এটা যদি বিয়োগ করি তাহলে এটা আসবে মাইনাস হাফ। তাহলে মাইনাস হাফটাকে উপরে পাঠিয়ে দিলে হবে -2, এটাকে বার করে নিলাম। তাহলে প্রথমটা হয়ে যাচ্ছে x টু দি পাওয়ার মাইনাস হাফ, তার মানে এটা হয়ে যাচ্ছে 1 বাই রুট এক্স। তাহলে এর ভ্যালুটা হচ্ছে 1 2 4। এবার আমরা এটা বসিয়ে দেবো। তাহলে 1 বাই রুট 4 মাইনাস 1 বাই রুট 1, তাহলে এটা হয়ে যাচ্ছে হাফ মাইনাস 1। তাহলে এটা হচ্ছে হাফ মাইনাস হাফ, তাহলে এটা কেটে গেল, আলটিমেট কত থাকছে 1। তাহলে 1 আছে অপশন ডিতে, তাহলে এটা হলো ডিটা কারেক্ট। তাহলে 10এরটা হয়ে গেল। এরপর চলে আসো 11। এটা দেওয়া আছে 0 টু π/4 sec থিটা ডি থিটা। তাহলে sec থিটার ইন্টিগ্রেশন কি log অফ sec থিটা প্লাস tan থিটা এটা। তাহলে এর পাওয়ার মানটা বসাবো 0 টু π/4, ঊর্ধ্ব সীমা হচ্ছে π/4 আর নিম্ন হচ্ছে 0। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে কত পাচ্ছি log, প্রথমটা যদি বসাই তাহলে sec π/4 প্লাস tan π/4 মাইনাস এটা হচ্ছে log sec 0 প্লাস tan 0 এটা। এবার এই মানগুলো যদি আমরা বসাই sec π/4 মানে কত √2 আর এটা হলো 1 মাইনাস sec 0 মানে 1 আর tan 0 মানে 0, তাহলে এটা log 1 থাকছে, এটা শুধু 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে পাচ্ছি log √2 প্লাস 1, শুধু এটাই পড়ে থাকছে। তাহলে log √2 প্লাস 1 কোথায় আছে না অপশন সিতে, তাহলে এটা অ্যান্সার হবে সি। তাহলে 11 নম্বর হয়ে গেল। এরপর চলে আসো 12 নম্বর। 12 নম্বর কি দেওয়া আছে ইন্টিগ্রেশন 0 টু π/4 tan স্কয়ার থিটা ডি থিটা। তাহলে আমরা ডাইরেক্ট tan স্কয়ার থিটার ইন্টিগ্রেশন জানি না, তাহলে এটাকে sec স্কয়ারে নিয়ে যাব। তাহলে sec স্কয়ার থিটা মাইনাস 1 ইন্টু ডি থিটা। তাহলে sec স্কয়ার থিটার ইন্টিগ্রেশন কত হয় tan থিটা আর থিটার হয় থিটা, ডি থিটার হয় থিটা। তাহলে এটা থাকছে, এটা হলো 0 টু π/4। তাহলে π/4 বসালে হবে 10 π/4 মাইনাস π/4 আর এটা হচ্ছে tan 0 মাইনাস 0। তাহলে 10 π/4 কত 1, তাহলে 1 মাইনাস π/4 অ্যান্সার। তাহলে 1 মাইনাস π/4 কোনটাতে আছে না অপশন বিতে, তাহলে এটা বিটা কারেক্ট। 13 নাম্বার কি দেওয়া আছে ইন্টিগ্রেশন 0 টু π/2 sin স্কয়ার এক্স ইন্টু ডিএক্স। তাহলে sin স্কয়ার এক্স এর ডাইরেক্ট ইন্টিগ্রেশন করতে পারবো না, তার জন্য একটা হাফ নিয়ে নিলাম। তাহলে এটা 0 টু π/2, এটা হলো 2 sin স্কয়ার এক্স এটা ইন্টু ডিএক্স। এটা হাফ নিয়ে নিলে কত হয়ে যাচ্ছে 0 টু π/2, এটা হচ্ছে 1 মাইনাস cos 2x dx। এবার এটা যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে dx এর হচ্ছে x আর cos 2x এর হচ্ছে sin 2x বাই 2, এটা হলো 0 টু π/2। তাহলে এটা হলো হাফ π/2 মাইনাস সাইন, দেখো 2 ইন্টু π/2 বাই 2 আর 0তে কত হবে 0, ওটা লিখলাম না,
তাহলে দেখো সাইন পাই এর ভ্যালু কত 0, তাহলে এটা লেখা দরকার নেই, তাহলে শুধু হয়ে যাচ্ছে এটা π/4। তাহলে π/4 কোন অপশনে আছে না অপশন সিতে, এটা সিটা কারেক্ট। এরপর চলে আসো 14 নাম্বার, এটা দেওয়া আছে ইন্টিগ্রেশন 1 to 2 x plus 1 by x cube এটা ইন্টু ডিএক্স। তাহলে এটাকে আমরা ভেঙে নেব, তাহলে 1 to 2, তাহলে x by x cube প্লাস 1 by x cube এটা ইন্টু ডিএক্স। তাহলে এটা ভাঙলে হবে, প্রথমটা হবে x to the power -2 আর এটা হবে x to the power -3 এটা ইন্টু ডিএক্স। তাহলে এটা যদি ইন্টিগ্রেশন করি তাহলে x to the power -1 by -1 আর এটা হবে x to the power -2 by -2 এটা হবে 1 to 2। তার মানে এটা আমরা লিখতে পারি কত -1 by x আর এটা -1 by 2x স্কোয়ার এটা হবে 1 to 2। আর মানটা বসিয়ে দাও, তাহলে যদি 2 বসাই তাহলে এটা হাফ, এটা 2 2 4, 4 2 8 আর যদি 1 বসাই তাহলে -1 আর এটা হয়ে যাবে হাফ এটা। এবার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এটা যদি ভেঙে দিই তাহলে হাফ মাইনাস এটা প্লাস 1 প্লাস হাফ, তাহলে হাফ হাফ কেটে গেল, তাহলে 1 থেকে যদি এটা বাদ দেওয়া যায় তাহলে 7/8। 7/8 কোন অপশনে আছে না অপশন এ তে, তাহলে এটা এ অপশনটা কারেক্ট। এরপর চলে আসো 15 নম্বর, এটা দেওয়া আছে 0 to π/4 sec theta into sec theta minus tan theta d theta। তাহলে এটাকে যদি আমরা ভেঙে দিই sec স্কোয়ার থিটা মাইনাস sec theta tan theta, তাহলে এই দুটো ইন্টিগ্রেশনে আমরা জানি, তাহলে sec theta এর ইন্টিগ্রেশন হয় tan theta আর sec theta tan theta হয় sec theta। তাহলে এটা হয়ে যাবে 0 to π/4 আর মানগুলো বসিয়ে দিচ্ছি, তাহলে এটা হয়ে গেল 10 π/4 মাইনাস sec π/4 আর মাইনাস এটা হলো tan 0 মাইনাস sec 0। 10 π/4 কত 1, sec π/4 এটা হলো √2 আর এটা মাইনাস 0 আর এটা -1, তাহলে এটা হয়ে গেল 1 মাইনাস √2 প্লাস 1, তাহলে এটা হলো 2 মাইনাস √2। 2 মাইনাস √2 অ্যান্সার আছে লাস্ট ডিটা। ঠিক আছে, তাহলে এমসিকিউ গুলো কমপ্লিট হয়ে গেল। তোমরা এই অবধি করবে আর চেষ্টা করবে অতি সংক্ষিপ্তের কিছু প্রবলেম সলভ করে নেওয়ার, বাকিটা আমি পরের দিন করাবো।